বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো অঙ্কটা খেয়াল করো। এত দেরি কেন রবিনা? জনাব জাহিদ দুটি প্রকল্পের যে কোনো একটিতে 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে আগ্রহী। দুটি প্রকল্প আছে, যে কোনো একটিতে 1 লক্ষ টাকা সে বিনিয়োগ করতে আগ্রহী, মানে বিনিয়োগের পরিমাণ হচ্ছে তাহলে 1 লক্ষ টাকা গেল। তার প্রতিষ্ঠানের করের হার 30%, ট্যাক্স রেট বা করের হার আছে কত পার্সেন্ট? 30%। উক্ত বিনিয়োগ হতে আগামী 5 বছর কর পূর্ব আন্তঃপ্রবাহ হবে নিম্নরূপ। কর পূর্ব আন্তঃপ্রবাহ, তাহলে এই আন্তঃপ্রবাহ আছে কর পূর্ব, কট্টর কিছুই বাদ দেয় নাই। এটা প্রকল্প, প্রকল্পের নাম একটা ক আর একটা খ। বছর এক, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ, পঞ্চম বছর, 5 বছর দিছে। প্রকল্প কতে 40,000, 50,000, 40,000, 4,500, আবার এদিকে 40,000, এখানে ছোট এক শূন্য কম দেখা যাচ্ছে। খতে 35,000, 35, সবগুলাই 35,000। খ এর আয়গুলা হচ্ছে যে সমান। আর প্রতিষ্ঠানের মূলধন ব্যয় হচ্ছে 12%। 12% দেওয়া আছে। এই হচ্ছে কোয়েশ্চেন, আমাদের করতে হচ্ছে কি সেটা একটু দেখতে হবে। করতে হবে যে কোথায় গেল মূলধন ব্যয়, এত 146, এটা কত দেখি, 145, ঠিক এটা আছে। খ এবং ক মানে তীরগুলা দেয় নাই, মূলত অঙ্কের কথাগুলো লিখছি যে গতে উদ্দীপকে বর্ণিত ক প্রকল্পের গড় মুনাফার হার ARR নির্ণয় করো। তাহলে আমাদের প্রকল্প কর ARR নির্ণয় করতে হবে। আশা করি ARR তোমরা এমনি বুঝো, তারপর আমি বলতেছি। ঘতে জনাব জাহিদের IRR ভিত্তিতে কোন প্রকল্পে বিনিয়োগ করা যুক্ত। ঘতে বলা হচ্ছে IRR ভিত্তিতে প্রকল্প, প্রকল্প ক, প্রকল্প ক কোনটাতে বিনিয়োগ করতে হবে সেটা যুক্তিযুক্ত এবং এটা বিশ্লেষণ করতে হবে। মূলত IRR বের করতে হবে এবং ARR বের করতে হবে এবং IRR বের করতে হবে। তা আমাদের কোয়েশ্চেনের মধ্যে যে মুনাফাটা দেওয়া আছে সেটা হচ্ছে কর পূর্ব আন্তঃপ্রবাহ। এখান থেকে করটা বাদ দেয় নাই, পাশাপাশি অবচয় বাদ দেয় নাই। কর পূর্ব আন্তঃপ্রবাহ মানে আমরা যদি চার্টে যাই, আবার চার্টটা এখানে ওপেন আছে, দেখে কর পূর্ববর্তী নগদ প্রবাহ বা আন্তঃপ্রবাহ। আর এখানে অবচয় ও কর পূর্ব মুনাফা, কর পূর্ববর্তী নগদ প্রবাহ, এই লাইনটা যেহেতু আছে আমাদের পুরো চার্টটাই এই শুরু থেকে শেষ পর্যন্ত চার্টটা করতে হবে, তারপর অঙ্কতে যেতে হবে। তাহলে দেখো, এই প্রথমত কর পূর্ব আন্তঃপ্রবাহ 40,000, আমাদের প্রকল্প ক এর বের করতে বলা হচ্ছে। প্রকল্পে 40,000, 50, 40, 45, আবার 40,000 সবগুলো বসে দিছে কিনা দেখো। 40, 50, 40, 4,500, আবার 40,000 বসে গেল। বাদ অবচয়, অবচয় বাদ দিতে হবে। আমরা জানি চার্টের মধ্যে আমাদের এরপরে কি বাদ দিতে হয়, অবচয় বাদ দিতে হয়। তাহলে অবচয় বাদ দিতে হবে। অবচয় হচ্ছে আমাদের বিনিয়োগ যত আছে, বিনিয়োগের পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা। দেখো 1 লক্ষ টাকা বিনিয়োগ, এই যে 1 লক্ষ, আর বছর হচ্ছে মোট 5 বছর। 1 লাখকে 5 দিয়ে ভাগ অবচয় বের করতে হবে। তাহলে এখানে এখানে কিন্তু 10,000 দিয়েছে, শূন্য আরেকটা হবে, শূন্য আরেকটা দিতে হবে। 1 লাখকে 5 দিয়ে ভাগ করলে 20,000 টাকা করে আসছে। 20,000 সবগুলাতে 20,000 20,000 বসে গেছে, তিনটাতে 20,000 20,000 মাইনাস গেল। তাহলে কর পূর্ব আন্তঃপ্রবাহ থেকে অবচয় বাদ দিলে মোট মুনাফা বের হয়ে গেল। এরপর বাদ কর, এরপর আমরা জানি চার্টের মধ্যে কি বাদ দিতে হয়, বাদ ট্যাক্স এর পরিমাণ বা করের পরিমাণ বাদ দিতে হয়। বাদ কর 30%, আমাদের কোয়েশ্চেনের মধ্যে আছে 30%, এই যে করের হার 30%। তাহলে 20,000 টাকা যদি 30% ক্যালকুলেটরে মারো 6,000 টাকা আসবে। একইভাবে 30,000 টাকা 30% 9,000 টাকা, এবং 20,000 টাকা 30% 6,000 টাকা। আর এখানে দেখো এই বিষয়টা চতুর্থ বছরে 4,500 থেকে 20,000 বিয়োগ করলে মাইনাস ফিগার আসছে, কত আসছে? 15,500 টাকা আসছে, মাইনাস 15,500 আসছে। এটা তো বুঝতেছো না, 4,000 থেকে 500 থেকে 20,000 বিয়োগ করলে এটা যে মাইনাস আসবে, সবাই তো বুঝো।
জি স্যার, স্যার মাইনাস আসছে যে ওই জন্য ব্র্যাকেট দিছে না? হ্যাঁ, মাইনাস আসছে যে সেই জন্য ব্র্যাকেট দিছে যে। এটা মূলত সেই জন্য জিনিসটা জিজ্ঞেস করতেছি যে ব্র্যাকেট। তাহলে এই 15,500 এটা কিন্তু মাইনাস ফিগার। 15,500 ইন্টু 4,650 আর 30% মানে 0.30 30% দিয়ে আমরা আগেও বলেছি যে কোনো পার্সেন্টকে এই 30% মানে এই 30কে 100 দিয়ে ভাগ। 30কে যদি 100 দিয়ে ভাগ করো কত আসবে? 30কে 100 দিয়ে ভাগ করলে তোমার 0.30 আসবে বা 0.3 এভাবে লেখা যায়। একই কথা, 30 একই কথা, 0.3 একই কথা। তাহলে এই 15,500 টাকা 30% যদি বের করো তাহলে এই ফিগারটাই আসছে 4,650 টাকা বাইরে। আর এটা 4,650 টাকা বাইরে, এখানে কিন্তু প্লাস সাইন দিছে, দেখো প্লাস সাইন। আমি এটা মুছে দিচ্ছি, সবগুলাতে মাইনাস। এখানে এটাতে মাইনাস, 6,000 মাইনাস, এটা তো মাইনাস, এটা তো মাইনাস, কিন্তু এটার বেলায় প্লাস দিয়েছে, দেখো এটা প্লাস। কি জন্য প্লাস? যখন প্লাস ফিগারের উপর পার্সেন্টেজ কাটবা তখন মাইনাস দিতে হবে, আবার মাইনাস ফিগারের উপর যদি পার্সেন্টেজ বের করো তখন প্লাস দিতে হবে, এটা মনে রাখতে হবে। উল্টা এইটা 20,000 টাকা প্লাস ফিগার, 40,000 থেকে 20 বাদ দিলে 20,000 টাকা পজিটিভ বা প্লাস ফিগার, এটার উপর 30% বের করতে 6,000 আসছে। কিন্তু এই 15,500 হচ্ছে নেগেটিভ ফিগার, এটার উপর যখন বের করতে হয় তখন এটা প্লাস সাইন দিতে হবে, এটা মনে রাখতে হবে। গেল। এরপর পঞ্চম বছরে 20,000 40 থেকে 20 বাদ দিলে 20, আবার এই 20,000 এর 30% 6,000, তাহলে 20 থেকে 6,000 বাদ দিলে 14,000 টাকা বের হয়ে গেল। এই ফিগারটা যেটা নিট মুনাফা লিখেছে, এটা নিট মুনাফা যে কথা। আর আমরা যদি চার্টে যদি দেখি এটা কর পরবর্তী মুনাফা, কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা, এখানে অবলিক নিট মুনাফা বা নিটাই লিখেছে। এইটা লাইন যে কথা, কর পরবর্তী মুনাফা যে কথা, নেট মুনাফা বা নিটাই একই কথা। এখানে নেট মুনাফাটাই লিখেছে অঙ্কের মধ্যে। দেখো নেট মুনাফা 14,000, 21,000, তারপর 14,000, আর এটা মাইনাস ফিগার, এটা প্লাস ফিগার। প্লাসে মাইনাসে বিয়োগ করলে মাইনাস 10,850, যেহেতু মাইনাসের ফিগারটা বড়, 15,500 এটা মাইনাসেরটা বড়, প্লাস এটা ছোট, এটা থেকে বাদ দিলে 10,850 টাকা আসছে, আর এটা 14,000 টাকা। আসার পরে আমাদের এই প্রথমটা যেটা এআরআর বের করতে বলা হয়েছিল, এই এআরআর সূত্র আমরা জানি কি, গড় নিট মুনাফা। এআরআর বের করার আগে নিট মুনাফা এআরআর সূত্রটা দিয়ে দিটা, গড় মুনাফার হার এআরআর সমান গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ 100 দিয়ে গুণ। একটু আগে তোমরা সূত্রের মধ্যে দেখছো গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ। তো গড় নিট মুনাফা মানে এই যে 5 বছরের মুনাফা 14,000, 21,000, 14,000, 10,850, এই 14, এই চারোটা যোগ করতে হবে পাঁচটা। তবে আবার এটা মাইনাস ফিগার আছে, এটা মাইনাস দিতে হবে, এটা মাইনাস দিতে দেখো 10,850, যেটার আগে মাইনাস সাইন, যেহেতু এটা নেগেটিভ মাইনাস ফিগার, চারটা যোগ করতে হবে, একটা বাদ দিতে হবে। এটা 10,000, এটা বাদ দিয়ে 5 দিয়ে ভাগ করলে এই 10,430 টাকা বের হয়েছে। এটা কি বের হয়েছে? এটা হচ্ছে গড় নেট মুনাফা। এই গড় নেট মুনাফা 10,430 টাকা, এই গড় মুনাফা এখানে বসে গেল 10,430 টাকা। তাহলে এটার কাজ শেষ। এরপর বের করতে হবে গড় বিনিয়োগ। গড় বিনিয়োগ বের করতে গেলে আমরা আমাদের পজিশনে দেখেছি এখানে বিনিয়োগ আছে শুধুমাত্র, ভগ্নাবশেষ মূল্য নাই, কার্যকরী মূলধন নাই, চারে যা দেখেছিলাম তার কিছুই নেই। তাহলে কিছু না থাকলে গড় বিনিয়োগ বের করার সূত্র হচ্ছে কি, প্রাথমিক বিনিয়োগকে 2 দ্বারা ভাগ। তা আমাদের অঙ্কে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ হচ্ছে যে 1 লক্ষ টাকা, এই যে 1 লাখ, 1 লাখকে 2 দ্বারা ভাগ করলে আমাদের কত? 50,000 টাকা আসে। তাহলে এই গড় বিনিয়োগের মান 50,000 টাকা বসে গেছে, আর গুণ 100। তাহলে 10,430 কে 50,000 দিয়ে ভাগ 100 দ্বারা গুণ করলে আমাদের 20.86% এই গড় মুনাফার হার বের হয়ে গেল। আশা করি এটা বুঝেছো। এই অঙ্কের মধ্যে এগুলো আগে বের করে নিয়ে আসছে, তারপর পরবর্তীতে সূত্রটা লিখেছে। আবার কিছু কিছু অঙ্কের মধ্যে এই সূত্রটা আগে লেগে তারপরে এগুলো পরে লিখে। আমরা অতীতের অঙ্কগুলোর মধ্যে সূত্রটা আগে লিখেছিল, এই কথাগুলো পরে লিখেছিল। এখানে পরেরগুলো আগে করছে, আগেগুলো পরে লিখছে। যেভাবে করো না কেন অঙ্ক করে দিতে হবে, মিলাই দিতে হবে, এটা হচ্ছে মূল বিষয়, আর কোনো বিষয় নেই। তাহলে এটা চলে গেল, প্রথমটা চলে গেল, সেটা হচ্ছে দেখি আইআরআর, এই প্রকল্প কয়ের আইআরআর। এরপর জনাব জাহিদ আইআরআর ভিত্তিতে কোন প্রকল্পে বিনিয়োগ করতে করবে সেটা সুপারিশ। আইআরআর ভিত্তিতে আমরা বিনিয়োগ ব্যয় করতে গেলে
আমাদের কি বের করতে হবে? আমরা জানি এই পিবিপি এনপিভি আইআরআর বের করতে গেলে এই নগদান্ত প্রবাহ এটা লাগবে, নগদান্ত প্রবাহ এটা। এখন আমরা এই কর পর্যন্ত কর পরবর্তী মুনাফা পর্যন্ত অঙ্কের মধ্যে করেছি। পরবর্তী আবার এটার সাথে অবচয় যোগ করতে হবে, ভগ্নাংশের মূল্য থাকলে যোগ করতে হবে, কার্যকরী মূল্য থাকলে যোগ করতে হবে। ভগ্নাংশের মূল্যও নাই অঙ্কের মধ্যে, কার্যকরী মূল্যও নাই, কিন্তু অবচয় আছে। শুরুতে আমরা অবচয়, এখানে ক্যালকুলেশনের মধ্যে অবচয় আছে। তাহলে এই কর পরবর্তী মুনাফার সাথে অবচয়টা যোগ করব, যোগ করার পরে নগদান্ত প্রবাহ এটা বের হবে। তাহলে এই কাজটা এখন করেছে দেখো, আইআরআর নির্ণয়। প্রথমত প্রকল্প করের কর পরবর্তী নগদান্ত প্রবাহ নির্ণয়। কর পরবর্তী নগদান্ত প্রবাহ মানে এইটাই নগদান্ত প্রবাহ বা কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয়। এই কাজটা লিখেছে শিরোনাম। তারপর নিট মুনাফা। নিট মুনাফা মানে কি, আমরা একটু আগে যতটুকু বাইর করছিলাম এই যে নিট মুনাফা, এটা এই লাইনটা হুবহু বসাই দিবে। এই লাইনটা হুবহু বসাই দিচ্ছে দেখো, 14,000, 21,000, 14,000, 10,000, 850, 14,000 সব বসে গেছে। এরপর যুগ অবচয়, যেটা বলছিলাম যুগ অবচয় যোগ করে প্রত্যেক বছর 20,000 টাকা করে অবচয় যোগ করে দিতে হবে। যোগ করার পরে এখন যোগ বিয়োগ করো, পর পরবর্তী আন্তঃপ্রবাহ বের হয়ে যাচ্ছে। 14,000 সাথে 20,000 যোগ করলে 34,000, 21,000 সাথে 20,000 যোগ করলে 41,000, 14,000 সাথে আবার 20, 34,000, আর এটা মাইনাস আছে চতুর্থ বছর, এটা প্লাস আছে। তাহলে প্লাস ফিগার 20,000, মাইনাস ফিগার 10,850, বাদ দিলে 9,150 প্লাস ফিগার একটা, যেহেতু প্লাস বড়। আর এটা এই দুটো যোগ করলে 34,000, এবং নাম হচ্ছে কর পরবর্তী নগদান্ত প্রবাহ বা COD। এখন আমরা এনপিভি বের করবো। আমাদের পার্টনার হার আছে কত? প্রতিষ্ঠানের মূলধন ব্যয় 12%। এই 12% দিয়ে এনপিভি বের করতে হবে প্রথম, এবং সেটাই বের করেছে দেখো। 12% পার্টনার হার এনপিভি নির্ণয়। এনপিভি দিয়ে পাশে ক প্রকল্প দিয়েছে। যেহেতু 5 বছর আছে, CF1, CF2, CF3, CF4, CF5, আর 1 প্লাস কে পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, পাওয়ার 4, পাওয়ার 5, এরপরে CF0 বাউ। এখন মানগুলো বসাই দাও। প্রথম মান হচ্ছে আমাদের, প্রথম মান আছে 34,000, এই 34,000 বসে গেল। দ্বিতীয় মান হচ্ছে 41,000, 41,000 বসে গেল। তৃতীয় হচ্ছে আবারও 34,000, 34,000 বসে গেল। এরপর চতুর্থ বছর 9,150, 9,150 বসে গেল, এবং পঞ্চম বছর 34,000, 34,000 বসে গেল। তাহলে এই টাকাটা বসে দেওয়ার পরে সিএফ এর মান, সিএফ A1 এর মান, 2 এর মান, 3 এর মান, 4 এর 5 এর মান সবগুলো বসে গেছে। এরপর 1 প্লাস কে পাওয়ার 1 এটার মান। তাহলে 1 প্লাস কে, কে এর মান হচ্ছে 12%, 12% মানে 12 কে 100 দিয়ে ভাগ করলে 0.12, তাহলে 1 প্লাস 0.12 পাওয়ার উপরে যেটা 1 আছে 1, এটা লিখতে হবে। এরপরে এই লেখাটা হুবহু আবার ঠিক থাকতেছে, উপরে পাওয়ার 2, আবার 1 প্লাস 0.12, এটা ঠিক আছে, উপরে পাওয়ার 3, 4 and 5, এগুলো সব লিখে দিতে হবে। এবং মাইনাস বিনিয়োগ, বিনিয়োগের টাকা হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা। তাহলে এই কাজগুলো আমাদের কাজ শেষ। এখন কাজ হচ্ছে ক্যালকুলেটর দিয়ে কাজ করা। তাই এগুলো ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে এত আসছে। এই টাকাগুলো একটার পর একটা সবগুলো যোগ করে ফেলতে হবে। যোগ করে কত আসছে? 1,12,351। এটা থেকে 1 লক্ষ টাকা বিয়োগ করতে হবে। 1 লক্ষ টাকা বিয়োগ করলে 12,351 টাকা আসছে, এটাই আসছে। এটা প্রথম বিনিয়োগের ধাপটা আমাদের, প্রথমটা আইআরআর বের করার প্রথম একটা ধাপ বের হয়েছে, সেটা হচ্ছে পজিটিভ মান। যেহেতু পজিটিভ মান বের হয়েছে, আমাদের পরবর্তী ধাপ হবে দেখি নেগেটিভ ফলাফলটা বের করা। আশা করি বোঝা গেল এই পজিটিভ মানটা। এটা কত পার্সেন্ট দিয়ে করেছি? 12% দিয়ে করেছি। আর পজিটিভ মান বের করার পরে যদি নেগেটিভ মান বের করতে হয়, বাট্টার হারটা বাড়াতে হবে। বাট্টার হার বাড়াতে হবে 5 থেকে 10% পর্যন্ত বাড়ানো যায়, অনেক সময় আরো কমও হয়। এই অঙ্কের মধ্যে 20% বাট্টার হার 20% দিয়েছে। দেখো এখানে 12%, এখানে 20%, মানে ব্যবধান হচ্ছে 8%। এই 20% দিয়ে মিলাবে। তাহলে দেখি আমরা এটা, তাহলে এখন সব ফলাফল ঠিক থাকবে, এখানে শুধু পার্সেন্টেজটাই চেঞ্জ হচ্ছে, যে 20% 0.20, উপরে লেখাগুলো সব ঠিকই থাকবে। উপরে আমাদের যে সূত্র ছিল ACF 1 2 3 4 5 সব লেখা উপরে 34,000, 41, 34, 9,150, 34 ঠিক আছে। এই কে এর মানের মধ্যে চেঞ্জ হবে 20, আমরা যেহেতু তখন নতুন করে 20% ধরছি, আর 20% মানে হচ্ছে 0.20। তাহলে 1 প্লাস 0.20 পাওয়ার হচ্ছে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, এরপরে 1 লক্ষ টাকা বিনিয়োগের পরিমাণ বাদ। এগুলো সব বুঝতে পেরেছো, নিজেরাই বুঝতেছো। এরপরে ক্যালকুলেটর দিয়ে করলে 34,000 কে এটা দিয়ে ভাগ করলে আমাদের ফলাফল এটা আসছে। তারপরটা এটা, তারপরটা এটা, তারপরে 5টা ফলাফল আসছে। 5টা যোগফল 94,558 টাকা।
এরপর মাইনাস 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা মাইনাস দিলে তাহলে মাইনাস 5,542 টাকা, এদিকে মাইনাস আসছে, দেখো এই মাইনাস, এটা যেহেতু নেগেটিভ আসছে, এর আগেরটা পজিটিভ, এর আগেরটা 12,351 টাকা পজিটিভ ফিগার 12% দিয়ে, আর এটা হচ্ছে নেগেটিভ ফিগার 20% দিয়ে। তাহলে দুইটাই মান বের করে আমরা আইআরআর সূত্র লিখে মান করে দেবো। দেখো আইআরআর এ লিখেছে, এ মানে লোয়ার ডিসকাউন্ট রেট 12%, যে বাট্টার হার ছোটটি, এখানেও এ আছে, সূত্রে এই জায়গায় আছে, এখানেও 12% বসে গেছে। এরপর আছে বি, বি মানে হচ্ছে হাইয়ার ডিসকাউন্ট রেট, ডিসকাউন্ট হচ্ছে 20%, এখানে বি আছে, আর কোথাও নয়, বি শুধু একবারেই আছে 20%, এখানে বসে গেছে। আর সি মানি লোয়ার ডিসকাউন্ট রেট, যেটা 12% দিয়ে এনপিভি বের করছে 12,351, যেমন দেখতে পারো 12,351 দিয়ে প্রথমটা 12% দিয়ে 12,351, 12%, আর 20% দিয়ে নেগেটিভ হচ্ছে 5,000, মাইনাস 5,442 টাকা। তাহলে সূত্রের আছে মাইনাস একটা, আর আমাদের এদিকে মাইনাস একটা, দুই মাইনাস 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 যোগ করলে প্লাস হয়ে যাবে এদিকে। তা 12,351 থেকে 51 সাথে এই দুটা যোগ করে যোগফল দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে যা হয় তার সাথে এদিকে 20 থেকে 12 বাদ দিলে 8 হয়, 8 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে ফলাফলটা বের হয়ে যাবে, এই ফলাফলটা বের হবে 12 সাথে 5.5 গুণ করলে 17.55% বের হয়ে গেছে। তাহলে আইআরআর এর কাজ শেষ। এবার প্রকল্প খ এর আইআরআর নির্ণয় করতে হবে। দেখো এখানে যেহেতু দুটো আছে, কটা করে ফেলছে আইআরআর, একটা 12%, একটা 20% দিয়ে, এইবার করতে হবে খটা। আর কর আইগুলা দেখো সবগুলোর সমান 35,000, 35, পাঁচটায় 35,000 টাকা। তাহলে 35,000 যেহেতু একটা, আমাদের এই চারটা হুবহু এই চারটা এক লাইন দিয়ে করে ফেলবো এটাতে, যেহেতু আয় সবগুলোর সমান। দেখো কর পূর্বানুগত আন্তঃপ্রবাহ 35,000, বাদ অবচয় 1,00,000কে 5 দিয়ে ভাগ, 5 বছর ছিল 20,000, 35 থেকে 20,000 বাদ দাও, তাহলে রইল আর 15,000। কর পূর্ব মুনাফা, আবার বাদ কর 30%, 15,000 উপর 30% হচ্ছে 4,500, তাহলে নেট মুনাফা বের হয়ে গেল 10,500। দেন যোগ অবচয়, অবচয়টা আবার যোগ করতে হবে, অবচয় যোগ 20,000, এখানে যা ছিল সেটা যোগ করলাম, যোগ করে 30,500 কর পরবর্তী নগদান্ত প্রবাহ। এরপর আমাদের কাজ হবে এই 12% বাট্টার হাত দিয়ে এনপিভি নির্ণয় করব। এনপিভি আমরা এর আগে যেটা দেখেছি সেটা অসমান, এটা হচ্ছে এনপিভি সমানের সূত্র। আর এনপিভি দুটো তাই একটা সমান থাকে একটা অসমান থাকে, আমাদের এটার মধ্যে সব আইগুলা 35,000, আর এর আগেও ছিল ভিন্ন ভিন্ন টাকা, এটা ছিল অসমান, প্রকল্প ক ছিল অসমান, ক হচ্ছে সমান। এই সমানের সূত্র হচ্ছে সিএফ, সিএফ এর সাথে গুণ হবে, এখানে গুণ আছে, গুণ বা এখানে পড়ে না, এখানে একটা গুণ হবে, সিএফ ইন্টু 1 minus 1, 1 plus k whole to the power n ভাগ আবার k। তাহলে এখানে 1 1 ঠিক থাকবে, k এর মান হবে যে 12%, 12% মানে 0.12 লিখেছে। এরপর n হচ্ছে 5 বছর যেহেতু আছে 5 এটা দিয়েছে, তারপর ভাগ চিহ্ন 0.12 বসে গেছে। এবং ক্যালকুলেটর দিয়ে নিজেদের মানটা বের করতে হবে। এই মানটা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা সবাই? স্যার পারবো। আচ্ছা, তাহলে আর কে কে পারবে? স্যার আমি পারবো। পারবে না তো কেউ আছে? পারবে না যে কেউ কি আছে? হুসনারা তুমি পারবা? নাই নাই, দেশে নাই মনে হয়, লাইন দিয়ে চলে গেছে। আচ্ছা যাক, কথা বলতেছে না সে। তাহলে ঠিক আছে, এটা বের করার পরে মাইনাস 1,00,000, তাহলে এই ফলাফলটা যেটা আমি সিলেক্ট করছি এটার মান হচ্ছে 3.68, আর 30,000 দিয়ে গুণ করলে 1,09,946 টাকা থেকে 1 লক্ষ বাদ দিলে 9,946 টাকা কি হয়েছে, পজিটিভ ফিগার বের হয়েছে, 9,946 টাকা পজিটিভ ফিগার। তারপরে হচ্ছে কি, যেহেতু 12% করছি, এবার করছি 20%, 20% বাট্টার হার, পাশাপাশি প্রথমটা 12% দিল, দ্বিতীয়টা হচ্ছে 20%। এই 20% করার জন্য সেম, শুধু এই 12 জায়গায় 20 বসবে, তার কোনো কাজ না, সবগুলা ঠিক। এখানে যেখানে 12 ছিল সেখানে সবগুলা 20। ক্যালকুলেটর দিয়ে আবার করবা, এই অংশ যেটা কালার করে দিয়েছে এটা ফলাফল হচ্ছে এটা 30,500 সাথে 2.9906 গুণ করার পরে 91,213, এটা থেকে 1,00,000 বিয়োগ, 1,00,000 বিয়োগ করলে মাইনাস 8,787 বের হয়েছে। এটা বের করার পরে এটা পজিটিভ ফিগার, এটা নেগেটিভ ফিগার। আবার আইআরআর এর সূত্র, এই আইআরআর এর সূত্র আবার লিখেছে এ প্লাস সি মাইনাস ভাগ সি মাইনাস ডি বি মাইনাস এ,
এ মানে হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট, তার মানে 12%। দেখো দিয়েছে মান, আর একটা পেজে যাই। এই 12%। আর তারপর ছিল সি, সি মানে লোয়ার ডিসকাউন্ট 12% এর এনপিভি হচ্ছে 9946, সির মান 9946। আবার এখানে সি 9946 মাইনাস ডি, ডি মানে হচ্ছে এই যে নেগেটিভটা, নেগেটিভের মান 8787 মাইনাস, সেটা দিয়েছে। আর এখানেও মাইনাস, এখানেও মাইনাস, দুটো মানে যেহেতু আছে, দুটো মাইনাস গুণ করলে হবে প্লাস। 9946 সাথে 8787 যোগ করতে হবে। এই টাকাটাকে 9946 টাকাকে এই যোগফল দিয়ে ভাগ করতে হবে। আর 20 থেকে 12 বাদ দিলে 8, আর দিয়ে গুণ আসছে। আর 12 সাথে এটা যোগ করে 16.25% বের হয়েছে। এখন আমাদের অঙ্ক শেষ। তারপর আসলে যে মন্তব্যের ফলা। আমাদের প্রশ্নে বলা ছিল কি, আইআরআর ভিত্তিতে কোন প্রকল্পে বিনিয়োগ করা যুক্তিযুক্ত, বিশ্লেষণ করো। এখন আমরা যদি দেখি কোন প্রকল্পে করবো আইআরআর ভিত্তিতে, আমাদের প্রকল্প ক আইআরআর এ 17.55%, যেটা আমরা অঙ্কে আগে দেখেছি। কতে আছে 16.25%। হ্যাঁ, ক হচ্ছে 17.55, খ হচ্ছে আইআরআর 16.25। তাহলে বড় কোনটা? ক বড় না, এটা বড় না? যেহেতু ক বড়, অবশ্যই ক প্রকল্পে বিনিয়োগ করবে। অতএব জনাব জাহিরের জন্য প্রকল্প কতে বিনিয়োগ করা যুক্তিযুক্ত। যেহেতু ক প্রকল্প 17, খ প্রকল্প 16, খ থেকে ক বেশি, তাই ক প্রকল্পে বিনিয়োগ যুক্তিযুক্ত হবে। এটা কি বুঝেছ অঙ্ক? জি স্যার। আর অঙ্ক যেগুলো আছে ইয়ার কোশ্চেন সবগুলা দেখে ফেলছো তোমরা নাকি দেখো নাই? স্যার সবগুলা দেখি নাই। আজকে তোমাদের কাজ হবে সবগুলা, আজকে তো পারবা না মনে পরীক্ষা পড়া করবা, কালকে পরীক্ষা দিয়ে এসে বৃহস্পতিবার তো পরীক্ষা করবে না? নানু বাড়ি যাওয়া, এখন পারবো না। কি নানা বাড়ি যাচ্ছ যে এখন? এখন তোমার নানা বাড়ি যাওয়ার টাইম নাকি পড়ালেখার টাইম, পরীক্ষার টাইম? স্যার ফুফি মারা গেছে রে। কখন? কখন মারা গেছে? তা তো যাইতে হবে। স্যার মারা গেছে যে কালকে 4 দিন আগে। ও, তো খাইতে যাবে রে, খাইতে যাবে তো বুঝছি, মারা গেছে তো অনেক আগে। আচ্ছা ঠিক আছে, এখন আজকে যে অঙ্কটা বললাম, সমস্যা আছে কিনা বলো তো? আমার গলায় ফুসফুস করতেছে, গলায়। এই অঙ্কের মধ্যে কোনো সমস্যা আছে? না স্যার সমস্যা নাই। শুধু একজনের নাই নাকি সবার নাই? নিসা নাই স্যার। নাই, জান্নাতুল ফেরদৌস, নাই স্যার। এরপরে জান্নাত, ছবি নাই যে জান্নাত, এটা যে কথা বলতেছে না, পুসনারা, এরা মনে হয় নাই, মাইকের পাশে নাই মনে হয়, এমন অন করে চলে গেছে, ঠিক না? এরা কথা বলতেছে না একজন। ঠিক আছে, কথা না বলেও বলিও না, আমরা তোমাদের কথা শুনবো না। তবে হোমওয়ার্ক গুলা করে ফেলবা যতটুকু পারো। এই অধ্যায়টা এই সপ্তাহে শেষ, আগামী সপ্তাহে নতুন সপ্তাহে নতুন কিছু নিয়ে আসবো, হাজির হবো। ঠিক আছে? আচ্ছা স্যার। তাহলে আজকে ছুটি দিয়ে ফেলতেছি, আমার গলায় খুসখুস করতেছে।